সকালে ফ্রেশ হয়ে বিছানার উপর পা দুলিয়ে বসে আছি। হঠাৎ আমার রুমের ভেতরে সুমন এসে বলল, কি ব্যাপার দোস্ত, আজকে তোকে এত খুশি খুশি লাগছে? আমি মুচকি হাসি দিয়ে বললাম, খুশি খুশি মানে? আমি তো অল টাইম আনন্দেই দিন কাটাই। সে তো দেখতেই পাচ্ছি, তবে একটা বিষয় চিন্তা করা যায় বন্ধু, একটা সাধারণ ছেলের ভিতরে এত শক্তি আছে। সুমনের কথা শুনে আমি একটু আতঙ্কে পড়ে গেলাম। সুমন আসলে কি বলতে চাইছে? ও তো আবার সবকিছু আমার সম্পর্কে জেনে ফেললো না তো? সুমন আমাকে আবার বলল, এত চিন্তা করিস না বন্ধু, আর তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে। ওমা, তাই নাকি? তা কি সারপ্রাইজ আছে আমার জন্য? তাড়াতাড়ি দেখা তো, আমার আর সহ্য হচ্ছে না। সুমন মুচকি মুচকি হাসতে হাসতে বলল, অপেক্ষা কর একটু। কই গো আমার শালিকা, আমার বন্ধুর কফিটা একটু দিয়ে যাও। সুমন এই কথাটা বলতেই একটা মেয়ে রুমে ঢুকলো, তবে মেয়েটার মাথায় কাপড় দিয়ে পুরো মুখ ঢাকা, এর জন্য আমি ওকে চিনতে পারছি না। মুখটা না দেখলে কি আর চেনা যায়? আমি সুমনকে বললাম, কিরে বন্ধু, তোর আবার শালি আসলো কোথা থেকে? আমার জানা মতে তো তোর বউয়ের কোনো বোন নেই। সুমন কিছুই না বলে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে এখনো তুই চিনতে পারলি না? রিয়া, মুখ থেকে কাপড়টা সরাও তো। রিয়া নামটা শুনতেই আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হলো। তাহলে সুমন কি এখানে রিয়াকে সত্যি সত্যি নিয়ে এলো? রিয়া মাথা থেকে কাপড়টা সরিয়ে আমার সামনে কফির মগটা নিয়ে এসে বলল, স্যার আপনার কফি, তাড়াতাড়ি খেয়ে নেন, নইলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। রিয়াকে দেখে আমার মেজাজ পুরোই গরম হয়ে গেল। এত কিছু আমার সাথে করে এখন এসেছে আমার সাথে নাটক করতে। আমি চোখ বড় বড় করে সুমনের দিকে তাকালাম। সুমন আমার তাকানো দেখে প্রশ্ন করলো, কি হয়েছে বলতো? আর তুই তো রিয়াকে ভালোবাসছিস তাই না? মানছি আগে তোদের ভেতরে ঝগড়া হয়েছে, দেখ তোর সাথে কি কি হয়েছে রিয়া আমাকে সব বলেছে। ও তো বারবার তোর কাছে মাপ চাইছে। এখন এত রাগ না করে মিটমাট করে নে। বেচারি সব কিছু ছেড়ে তোর কাছে চলে এসেছে। প্লিজ লাদেন, আর রাগ করিস না। আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করলাম। চোখ খুলে জোরে চিৎকার দিয়ে বললাম, আমি কি তোর বাসায় অপমানিত হতে এসেছি? যদি আমাকে মনে করিস আমি তোদের বাসায় ফালতু এসে তোদের উপর বসে খেয়ে সময় কাটাচ্ছি, তাহলে বলতে পারিস, আমি এখনই চলে যাব। তুই জানিস আমার সাথে কি কি হয়েছে? এরপরেও তুই রিয়াকে এখানে কেন নিয়ে আসলি? আমার এখন ওকে আর সহ্য হয় না। ও আমাকে মেরে আমার শরীরে মরিচের গুঁড়ো দিয়েছে। তুই একবার চিন্তা করে দেখ, ও যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে আমার সাথে কি এসব করতো? বিছানার উপর থেকে নেমে বললাম, থাক তুই তোর বাসায়, আমি চলে যাচ্ছি। রিয়া ধপ করে আমার পথ আটকিয়ে বলল, আমি এখানে আপনার জন্য আসি নাই, আমি আমার বোনের বাসায় এসেছি। ও একটু অসুস্থ, সব কাজ করতে পারে না, তাই এখন আমার ওর কাজ করতে হবে। সুমন আপনাকে বলে নাই ওর বউ প্রেগনেন্ট? আর আমি আপনার কাছে হয়তো অপরাধী। একটা কথা মনে রাখবেন, যেদিন আপনি বিয়ে করে বউ নিয়ে আসবেন সেই দিনই আমার লাশ বের হবে। এই কথা বলে রিয়া কান্না করতে করতে চলে গেল। রিয়া যাওয়ার পর সুমনের বউ এসে আমাকে বলল, কি হয়েছে ভাইয়া, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ভাবি আমাকে দেখিয়ে মুখ বাঁকিয়ে বলল, রিয়া এখানে তোমার জন্য আসে নাই, আমি নিয়ে এসেছি। আর একটা কথা, লক্ষ্মী হাতে পেয়ে যদি ছেড়ে দাও পরে কিন্তু আফসোস করবে। এখন এসব কথা বাদ দাও, খাবার খেয়ে রেডি হয়ে নাও, মেয়ে দেখতে যাবা না? ভাবিও এ কথা বলে চলে গেল। এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পারলাম রিয়া সবাইকে সবকিছু বলে দিয়েছে। আমি সুমনের দিকে তাকিয়ে বললাম, রিয়া কখন এসেছে? সুমন আমার কথার জবাব না দিয়ে চুপচাপ বসে আছে। আমি এবার সুমনের হাত ধরে বললাম, দেখ বন্ধু, রাগ করিস না, রিয়া হয়তো তোকে সব কিছু বলে দিয়েছে। কি আর বলবো, রিয়া আমার সাথে যা করেছে আমি ওকে কিভাবে মেনে নিব বল? সুমন শুধু বলল, তুই এখন নিজের চিন্তা নিজেই করতে পারিস, এমন নয় তো যে তুই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস না। তবে একটা কথা বলি, যা করিস আর না করিস হারিয়ে যাওয়ার পর আফসোস করিস না। আর রিয়াকে এখানে তোর ভাবি নিয়ে এসেছে, ইদানিং ও একটু অসুস্থ তো এজন্য। আমার সাথে রাগ করলি কি সুমন? আরে ধুর, রাগ করার কি আছে বল। এখন চল নাস্তা করে রওনা দেই, যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তার আগে আমাকে একটা কথা বলতো, তোর বউ প্রেগনেন্ট, আমাকে আগে বললি না কেন? আর আমার মিষ্টি কই বলতো? সুমন হাসি দিয়ে বলল, তোর সাথে আমার যোগাযোগ আছে বল? কিভাবে তোকে বলবো যে আমার বউ প্রেগনেন্ট? আর মিষ্টি খেতে হলে নিজের পকেট থেকে কিনে খা, আমার কাছে টাকা নেই শালা। তুই তো দেখি জন্মের কিপটা,
আচ্ছা তুই আয়, আমি দেখি তোর ভাবি কি বলে। আর তুই কি সত্যি আজকে মেয়ে দেখতে যাবি? আমি মাথা নিচু করে বললাম, আমার মন থেকে সব কিছু উঠে গেছে। তোরা যা চিন্তা করছিস তা কখনোই হবে না। সুমন আর কিছু বলল না, চলে গেল। বিছানায় বসে বসে চিন্তা করছি, রিয়াকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমার কি করা উচিত আমার মাথায় ঢুকছে না। আগে দেখে কি করা যায়, পরিস্থিতি বুঝে সব কিছু করতে হবে। আচ্ছা, আমি কি রিয়াকে এখন বিয়ে করব নাকি বিয়ে করব না? দুলাভাই কি করেন? সামনে তাকিয়ে দেখি সেতু ললিপপ খেতে খেতে রুমে ঢুকে এই কথাটা বলল। সেতুকে দেখে আমি বললাম, তোমার বোনের সাথে সাথে তুমিও এখানে চলে আসলে? কি করব বলেন, আমার এত আদরের একটা বড় বোনকে হারালাম। এখন যদি এই বোনকেও হারিয়ে ফেলি তাহলে যে আমার এই পৃথিবীতে আপু বলার মতো কেউ থাকবে না। আপনি জানেন না আপুকে আমি কতটা ভালোবাসি। জানেন, আপনি আসার পর থেকে আপু শুধু কি উল্টাপাল্টা কথা বলে। সবসময় বলে আমিও কোনো একদিন আমার বড় বোনের মতো উপরে চলে যাব। হয়তো আমরা আপনার সাথে অনেক অন্যায় করেছি, যা বলার বাহিরে। আচ্ছা একটা কথা বলি, আজকে যদি আপনার বড় বোনের সাথে এমন হতো তাহলে আপনি কি আমাদের ছেড়ে দিতেন? একবার চিন্তা করে দেখেন। আপনি হয়তো দেখেন নাই, আপনি যাওয়ার পর থেকে আপু প্রতিটা রাত কান্না করে পার করে। আমি কি করব বলেন, ছোট বোন হয়ে শুধু দূর থেকে দেখি। যদি আপু কোনো অন্যায় করে থাকে তাহলে আমাকে শাস্তি দেন, তাও প্লিজ আপুকে আপনি ফিরিয়ে দিবেন না। সেতুর বলা কথাগুলো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম, আসলেই আজকে আমার বোনের সাথে যদি এমন হতো। আর আমি এখন নিজ চোখেই দেখেছি রিয়া আমাকে কতটা ভালোবাসে, তবে আমার ভিতরে ইগো যে মানছে না। সেতুকে আমি বললাম, তা তুমিও এখানে চলে আসলে? সবাই মিলে কেন আমার পিছনে পড়ে আছো বলো? আমি ছাড়া কি এই পৃথিবীতে কোনো ছেলে নেই? নিজেকে বিশ্বের বিরাট বড় হিরো মনে করেন নাকি? আমি নিজেকে হিরো মনে করি আর যাই করি সেটা তোমাকে কেন বলবো? আর তোমরা পরি মেয়েরা না জিনদের বিয়ে করো? হঠাৎ করে এমন আঠার মতো মানুষের পিছনে পড়ে আছো কেন? আপনি তো দেখি খুব ভালো নাটক করতে পারেন। মিষ্টি খেয়ে বলছেন আমি মিষ্টি খাই না। আচ্ছা, আপুকে ছাড়া আপনি কি ভালো থাকতে পারবেন? সেতু দেখো, আমার মেজাজ গরম হওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। তুমি আমার সাথে কি কি করেছো মনে আছে তো? এজন্য বলছি আমাকে পুরনো কোনো কিছু মনে করিয়ে দিও না, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। সেতু মন খারাপ করে বলল, সত্যি আপনার মতো কোনো মানুষ হয় না। আজকে একটা সত্যি কথা বলি, আপু যদি আপনাকে না ভালোবাসতো তাহলে আপনাকে আমি পাওয়ার জন্য যুদ্ধ বাঁধিয়ে দিতাম। জানেন, আমার আপন বড় বোন মারা যাওয়ার পর থেকে আমার মানুষ জাতির ওপর এত রাগ হয়েছিল বলার বাহিরে। আর এখন আপনাকে দেখলে আমি আফসোস করি। সত্যি আপনাদের মন মানসিকতা অনেক ভালো। হয়েছে তোমার ডায়লগ দেওয়া? যদি হয়ে থাকে তো এখন যেতে পারো। তোমার হাত ধরে বলছি, আমাকে আর বিরক্ত করো না প্লিজ। সেতু মুখ বাঁকিয়ে বলল, এখানে এসেছি শুধু আপনাকে দুলাভাই বানানোর জন্য। আমিও দেখে নিব আপুকে রেখে কিভাবে অন্য একজনকে বিয়ে করেন। এই বলে সেতু রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে বললাম, সকাল সকাল আমাকে সব কয়টা পাগল বানাতে এসেছে। আমার আরও আগে সুমনকে সব কিছু বলার দরকার ছিল, নইলে এসব আর হতো না। কি এক জ্বালায় পড়লাম যে। রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসতে রিয়া এসে আমার খাবার দিতে লাগলো। মনে মনে বললাম, যে একটা রাজ্যের রানী তাকে বরং খাবার দেওয়ার জন্য ৩-৪ জন দাসী নিযুক্ত থাকে, আর আজকে সে আমাকে কিনা খাবার বেড়ে দিচ্ছে। বিষয়টা চিন্তা করার মতো, বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। রিয়ার দিকে আমি ভালো করে একবারও ফিরে তাকাই নাই। জানি রিয়ার দিকে তাকালে ওর মায়ায় পড়ে যাব। হঠাৎ করে সুমনের বউ কিচেন রুম থেকে বের হয়ে বলল, লাদেন ভাইয়া সব কিছু রেডি আছে, তুমি নাস্তা করে তৈরি হয়ে নাও। এই কথাটা বলতেই রিয়া আমাদের সামনে থেকে চলে গেল। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলল, তুমি আমাকে যেদিন বাঁচিয়ে এখানে নিয়ে এসেছো সেই দিন থেকে আমি তোমাকে নিজের বড় ভাই মনে করি। ছোট বোন হিসেবে একটা কথা বলি ভাই, মন খারাপ করো না। আমরা মানুষের ভেতরে কত ভুল হয়, অনেক সময় দেখা যায় আমরা ইচ্ছের বিরুদ্ধে ভুল করে বসে থাকি। এমন ভুল তো সবার ভেতরেই হয়। আমি তোরে অন্য কিছু বলবো না, তুই যেটা ভালো মনে করিস তাই কর। সব কিছু শেষ হবার পরে কিন্তু আর আফসোস করিস না। মানুষ বলে ভালোবাসার জন্য সবাই নাকি সব কিছু করতে পারে, আর তুই তো আজকে হয়তো নিজ চোখেই দেখলি রাজপ্রাসাদ ছেড়ে কোথায় এসেছে। এখন যা, আর কিছু চিন্তা করিস না, রেডি হয়ে নে, আমরা এখন তোর জন্য মেয়ে দেখতে যাব। সুমন চুপচাপ নাস্তা খেয়ে উঠে চলে গেল। সেতু আমার দিকে একবার তাকিয়ে বলল, আমাকে শেষ একটা সুযোগ দিয়েন ভাইয়া, আপুকে আপনি শুধু বিয়ে করবেন, এর বিনিময়ে আমাকে আপনি যা বলবেন আমি তাই করব।
এই বড় বোনের জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে। না জানি আপনি চলে যাওয়ার পর আপুর জীবন নষ্ট হয়ে যায়। এইটুকু বলেই সেতু উঠে চলে গেল। আমি টেবিল থেকে উঠে রুমে চলে গেলাম। রুমে বসে থেকে চিন্তা করছি কি করব আমি তো রিয়াকে কম ভালোবাসি না। ওর জন্য এত কিছু করলাম, আর শেষে কিনা আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি। আসলেই তো সেতুর কথা ঠিক। সেতুর বোন না হয়ে আজকে যদি আমার বোনের সাথে এমন হতো, তাহলে আমি কি করতাম? লাদেন, হয়েছে? এই তো আপু, হয়ে গেছে, একটু অপেক্ষা করো। তুই না আমাকে ভাবি বলতি, এখন আবার আপু? আমি মুচকি হাসি দিয়ে বললাম, আমি আসলেই দেখো কি বোকা, নিজের বোনকে ভাবি বলছি। হয়েছে, আর ঢং করতে হবে না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, এমনিই অনেকটা দূরে যেতে হবে। আপু চলে যাওয়ার পর রেডি হয়ে রুম থেকে বের হলাম। সুমন আমার সামনে এসে বলল, আসলেই বলতে হবে, তোকে নীল পাঞ্জাবি আর নীল পায়জামায় বেশ সুন্দর লাগে, সাথে আবার ম্যাচিং করে নীল জুতা, নীল ঘড়ি। তাড়াতাড়ি আমি সুমনের মুখে ধরে বললাম, হয়েছে শালা, তোর আর কিছু বলতে হবে না, আমার নীল কালার পছন্দ দেখেই তো সব কিছু নীল পরি, আর তুই আমার সাথে মজা করিস? সুমন আমাকে ইশারা করে দেখিয়ে বলল, সিঁড়ির দিকে তাকিয়ে দেখ তো একবার। সুমনের কথা মতো আমি সিঁড়ির দিকে তাকিয়ে তো বোকা হয়ে গেলাম। রিয়া আবার আমার সাথে ম্যাচিং করে নীল শাড়ি পরেছে, আবার সেই সুঘ্রাণ ব্যবহার করেছে, যেটা আমাকে প্রায় পুরো পাগল বানিয়ে দেয়। কি আর বলবো, রিয়াকে দেখে যেন আমি আবার নতুন করে ক্রাশ খেলাম। এমনিতেই ও এত সুন্দর, তার উপরে আজকে আবার সাজুগুজু করেছে। কি আর বলবো, একদম পরীর মতোই লাগছে। ধুর, আমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও তো এমনিতেই একটা পরী, আবার আমি বলছি পরীর মতো লাগছে। সুমন হাসতে হাসতে বলল, কি দেখিস এমন করে? আমি তাড়াতাড়ি সুমনের দিকে তাকিয়ে বললাম, এত মানুষ যাওয়ার কি দরকার আছে? সুমনের বউ এসে বলল, সব কিছু রেডি, এখন চলো যাওয়া যাক। বাইরে এসে দেখি আমাদের জন্য মাইক্রো দাঁড়িয়ে আছে। সুমনের দিকে তাকাতে সুমন বলল, আমি তোর জন্য এইটুকু ব্যবস্থা করতে পারবো না, যতই হোক তুই আমার বন্ধু। সুমন গিয়ে সামনে বসলো। আমি যেই ভিতরে যাব তখন আপু আমার হাত ধরে বলল, আরে ধীরে ওঠ, আমরা মেয়ে মানুষ, আমরা আগে উঠি। কি আর করা, আপু আর সেতু আগে উঠলো, পরে রিয়া। আমি ভিতরে গিয়ে দেখি আমার সিটটা রিয়ার পাশে পড়েছে। রাগে আমার মেজাজ পুরাই হট হয়ে গেছে। সুমন হাসি দিয়ে বলল, তাড়াতাড়ি বসে পড়, পরে আবার আমাদের যেতে দেরি হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে কোনো মতে রিয়ার পাশে গিয়ে বসলাম। রিয়ার পাশে বসতেই কেমন যেন আলাদা একটা অনুভূতি আমার ভেতরে এসে গেল। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। হঠাৎ করে সুমন